স্বাধীনতা যুদ্ধের শেষ দিনগুলো। ১ ডিসেম্বর ১৯৭১। তারায় তারায় খচিত আকাশের নিচে কুয়াশাচ্ছন্ন শীতের রাত। থমথমে নৈশব্দ ভেঙে থেকে থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। বিশাল বাঁশ ঝাড়ের অন্ধকারে জোনাকি পোকার রহস্যময় আনাগোনা। স্থান আখাউড়ার অদূরে তিতাস নদীর তীর ঘেঁষা সিংগাইরবিল, মুকুন্দপুর ও আজমপুর। এই পুরো এলাকাটি তখন পাকিস্তানের প্রসিদ্ধ পাঠান রেজিমেন্ট তথা ১২ ফ্রন্টিয়ার ফোর্সের দখলে। আর এই এলাকাকে শত্রুমুক্ত করার জন্য এখানে জড়ো হয়েছে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রায় ৮০০ মুক্তি সৈনিক। এদের প্রায় সবাই ইতিমধ্যে ৯ মাস ধরে যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। মুকুন্দপুরের উল্টো দিকে তাদের অবস্থান, পেছনে আগরতলা বিমানবন্দর। একটা গাছের নিচে দাঁড়িয়ে কোম্পানি অধিনায়কদের সঙ্গে আমি আক্রমণের শেষ মুহূর্তের প্রস্তুতি পরীক্ষা করছিলাম। আমার শরীরে তখন অজানা বিপদের অনুভূতি। এই তো ৪ মাস আগে ময়মনসিংহের কামালপুরে মাত্র ঘণ্টা ২ যুদ্ধে চোখের সামনে শহীদ হতে দেখেছি ৩৫ জন সহযোদ্ধাকে। যদিও প্রতিটি খড়িতে আঁকা যুদ্ধের আঙ্গিক ভিন্ন, ভিন্ন তার ক্ষেত্র ও পরিবেশ। অভিজ্ঞতা থেকে জানি এরকম যুদ্ধে রক্তপাত, একাধিক মৃত্যু এবং ক্ষয়ক্ষতি অবশ্যম্ভাবী। সহযোদ্ধাদের দিকে তাকিয়ে ভাবছিলাম, ভোর না হতেই হয়তো অনেকের মুখেই অমোঘ মৃত্যুর ছায়া পড়বে। আসলে অবচেতন মনে মৃত্যু চিন্তা যোদ্ধার নিত্যসঙ্গী। কিন্তু একজন অধিনায়ক মৃত্যুর এই ভাবনাকে ক্রমাগত পরাজিত করেন। তিনি সব ভয়কে লুকিয়ে রাখেন আশাবাদী আচরণের আড়ালে। আগে ঠিক করা ছিল রাত ১১টা ৪৫ ভারতীয় গোলন্দাজরা আমাদের আক্রমণে সহায়তা করার জন্য আগরতলা বিমানবন্দরের পেছন থেকে দূরপাল্লার ভারী কামানের গোলা বর্ষণ শুরু করবে। চারদিকে নৈশব্দ ভেঙে ঠিক সময়েই তা ঘটল। ভারতীয় গোলন্দাজ বাহিনীর লক্ষ্য পাকিস্তানি সেনাবাহিনীর ১২ নং FF রেজিমেন্ট। আমাদের আক্রমণে সহায়তার জন্য সেদিন ভারতীয় বাহিনী গোলা নিক্ষেপে কোনো কার্পণ্য করেনি। গোলা বর্ষণের প্রচণ্ডতা ও তীব্রতা ছিল এমন যে অনেক দূরেও আমাদের পায়ের নিচের মাটি কাঁপছিল। আমার নেতৃত্বাধীন ব্যাটালিয়ন গোলা বর্ষণের সহায়তায় দ্রুত এগিয়ে যেতে থাকে। শত্রুদের হটিয়ে তিতাস নদীর পার, মুকুন্দপুর, সিংগাইরবিল আর আজমপুর মুক্ত করাই ছিল আমাদের লক্ষ্য। শত্রু বাহিনী থেকে ৪০০ মিটার দূরে থাকতেই পূর্ব পরিকল্পনা অনুসারে বন্ধ হয়ে যায় দূরপাল্লার কামানের গোলাবর্ষণ। এরপর আমাদের সৈন্য এবং পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে শুরু হয় মেশিন গান আর রাইফেলের অবিরাম গোলাগুলি। কুয়াশায় ঢাকা সে রাতে যুদ্ধ পরিচালনা ছিল অত্যন্ত কঠিন। ভোর না হতেই শুরু হয় পাক সেনাদের তুমুল পাল্টা আক্রমণ। দূরপাল্লার ভারী কামান, মেশিন গান ও দুটো F-86 সেবার জেটের সাহায্যে তাদের এই পাল্টা আক্রমণ ছিল এক কথায় প্রচণ্ড। ২রা ডিসেম্বর সারাদিন ধরে এ যুদ্ধ চলে। শেষ অবধি আমাদের পিছু হটাতে না পেরে ৩রা ডিসেম্বর ঢাকা সিলেট মহাসড়ক ধরে পাকিস্তান সেনাবাহিনী ব্রাহ্মণবাড়িয়ার দিকে পালিয়ে যায়। ফলে সিলেট ব্রাহ্মণবাড়িয়া রেল ও মহাসড়কের মনতলা, হরসপুর, মুকুন্দপুর থেকে শাহবাজপুর পর্যন্ত পুরো এলাকা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। সেদিনের সেই রক্তক্ষয়ী সংঘর্ষে হারিয়েছি অনেক মুক্তিযোদ্ধাকে। এর মধ্যে মনে পড়ে ব্রাভো কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট বদিউজ্জামানের নাম। যুদ্ধ চলাকালেই তাকে আজমপুর রেল স্টেশনের পাশে সমাহিত করা হয়। এ মহান মুক্তিযোদ্ধার নামে ঢাকা সেনানিবাসে একটি সড়কের নামকরণ করা হয় ১৯৭২ সালে। কিন্তু সম্প্রতি এই সড়কটির নাম পরিবর্তন করে স্বাধীনতা সরণি রাখা হয়েছে। বদিউজ্জামানকে যেখানে সমাহিত করা হয় সেই আজমপুর রেল স্টেশনের
নামকরণ করা হয়েছিল তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের সুবেদার আজমের নামে। তিনি একজন পশ্চিম পাকিস্তানি ছিলেন। 60-এর দশকে ওই সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর হাতে তিনি নিহত হন। যা হোক, সুবেদার আশরাফ সহ আরও 8 জন বীর মুক্তিযোদ্ধা আখাউড়া যুদ্ধে শহীদ হন, যাদের আত্মত্যাগের বিনিময়ে সেদিন আমরা একটি বিস্তীর্ণ অঞ্চল মুক্ত করতে সক্ষম হই। এছাড়া 20 জনেরও অধিক মুক্তি সৈনিক সে যুদ্ধে আহত হন। অন্যদিকে পাকিস্তান হানাদার বাহিনীর 12 FF এর 3 জন সৈনিক আমাদের হাতে বন্দী হয়, আর পালানোর আগে ফেলে যেতে হয় 12টি মৃতদেহ। ওই যুদ্ধের সার্বিক পরিকল্পনা গ্রহণ করা হয় ভারতীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে। উদ্দেশ্য ছিল পুরোপুরি যুদ্ধ শুরু হলে ভারতীয় ট্যাঙ্ক ও সেনাবাহিনী যেন অতি সহজে এই এলাকা দিয়ে প্রবেশ করে ব্রাহ্মণবাড়িয়া ও মেঘনা নদীর পাড়ের আশুগঞ্জ পর্যন্ত যাতায়াত করতে পারে। তাই এই যুদ্ধের গুরুত্ব অনুধাবন করে ভারতীয় বাহিনীর তৎকালীন পূর্বাঞ্চলের জিওসি মেজর জেনারেল গনজালভেস এ সম্পর্কে নভেম্বর মাসের শেষ দিকে আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এর পরের 3 দিন অর্থাৎ 4 থেকে 6 ডিসেম্বর পর্যন্ত আমরা শাহবাজপুর এলাকায় ছিলাম। সীমান্তবর্তী অঞ্চল বিধায় যুদ্ধের প্রথম দিকেই বেশিরভাগ লোক ভারতে এবং কিছু লোক দূর দূরান্তে গ্রামাঞ্চলের দিকে চলে যায়। ফলে ওই সময় পুরো এলাকাটি প্রায় জনশূন্য ছিল। তাই সৈনিকদের খাবার দাবার জোগাড় করা বেশ কষ্টসাধ্য ছিল। তবুও স্থানীয় 2-1 জন যারা ছিলেন তারা সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। ঢাকা দখলের অভিযান। 7 ডিসেম্বর আমরা ব্রাহ্মণবাড়িয়ায় চলে আসি এবং প্রতিরক্ষা ব্যূহ রচনা করি। ভারতীয় বাহিনী এই সময়টাতে আশুগঞ্জে যুদ্ধে লিপ্ত ছিল। 11 তারিখ পর্যন্ত আমরা ব্রাহ্মণবাড়িয়া ও তার আশেপাশে অবস্থান করি। পাক বাহিনী তখন পাকিস্তানের 27 ব্রিগেডের জান্থরেল ব্রিগেডিয়ার সাদউল্লাহর নেতৃত্বে আশুগঞ্জ ও ভৈরব বাজারে অবস্থান নেয়। সাদউল্লাহকে আমি ব্যক্তিগতভাবে জানতাম। তার সঙ্গে ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর 14 ডিভিশনে একসঙ্গে চাকরি করেছি। তিনি পাক সেনাবাহিনীতে একজন অত্যন্ত সাহসী ও স্বনামধন্য অফিসার হিসেবে পরিচিত ছিলেন। আমরা ওই কদিন পুরো এলাকায় পেট্রোলিং করি এবং আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। 9 ডিসেম্বর দুপুরে ভারতের 10 বিহার রেজিমেন্ট আশুগঞ্জে পাক বাহিনীর ওপর আক্রমণ চালায়। ওই আক্রমণ পাকিস্তানিরা বেশ ভালোভাবে প্রতিহত করে। এই সংঘর্ষে ভারতীয় বাহিনীর বেশ ক্ষয়ক্ষতি হয়। অনেক সৈন্য নিহত ও আহত হয়। 10 বা 11 ডিসেম্বর রাতে পাক বাহিনী ভৈরব ব্রিজটি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় এবং আশুগঞ্জ থেকে মেঘনা অতিক্রম করে ভৈরবে গিয়ে অবস্থান নেয়। ভৈরবে তারা শক্ত ঘাঁটি তৈরি করে। 12 তারিখ ভোরে ভারতীয় বিমান বাহিনী ভৈরবে পাক বাহিনীর অবস্থানের ওপর আক্রমণ চালায়। বেশ কিছু হেলিকপ্টার ওই দিনই ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন নিয়াজ স্টেডিয়ামে অবতরণ করে এবং ভারতীয় 10 বিহার রেজিমেন্টের সৈন্যদের নরসিংদী নিয়ে যেতে থাকে। আমাকে বলা হলো আমি যেন নৌকা চোখে মেঘনা নদী পার হয়ে আমার পুরো রেজিমেন্ট নিয়ে ভৈরব বাজার এড়িয়ে নরসিংদী পৌঁছার চেষ্টা করি। ওই দিনই সকাল 11টায় আমরা নৌকা জোগাড় করে আরো দক্ষিণ পশ্চিমে সরে গিয়ে পুরো রেজিমেন্ট নিয়ে মেঘনা নদী পাড়ি দিই। এ সময় পাক বাহিনী আমাদের লক্ষ্য করে দূর পাল্লার কামান থেকে গোলা নিক্ষেপ করতে থাকে। দিনের বেলায় এই গোলাগুলির ভেতর দিয়ে আমরা নদী পার হই এবং মেঘনার পশ্চিম পাড়ে এসে উঠি। এরপর রেল লাইন ধরে হেঁটে নরসিংদী পৌঁছায়। আমরা নরসিংদী রেল স্টেশনের আশেপাশে অবস্থান নিই। ভারতীয় বাহিনী হেলিকপ্টারে এসে আগে সেখানে অবস্থান গ্রহণ করে। লম্বা পথ পাড়ি দেওয়ায় সৈন্যরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। ওই রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজিউদ্দিন রাজু
আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। 1 ডিসেম্বরের পর এটাই ছিল আমাদের জন্য একটি পরিপূর্ণ এবং ভরপেট খাবার। তবে এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় ভাত খাওয়ার সুযোগ হয়েছিল। 13 তারিখ বিকেলে আমি লেফটেন্যান্ট সাইদের নেতৃত্বে ঢাকার দিকে একটি টহল দল পাঠায়। টহল দল ফিরে এসে আমাকে জানায় ঢাকা থেকে লোকজন গ্রামের দিকে চলে আসছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যে বুঝতে পারি পাক বাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় এসে জড়ো হচ্ছে এবং ঢাকার চারদিকে অবস্থান গ্রহণ করছে। ঘটনা বিশ্লেষণ করে আমি বেশ চিন্তিত হয়ে পড়ি। বলতে গেলে পুরো রাতই আমার নিদ্রাহীনভাবে কাটে। আমার কেবলই মনে হচ্ছিল ঢাকা দখলের জন্য বোধহয় আমাদের রাস্তায় রাস্তায় যুদ্ধ করতে হবে। শহরের ভেতরে এই ধরনের যুদ্ধ সম্পর্কে যাদের ধারণা আছে তারা হয়তো বুঝতে পারবেন এই ধরনের যুদ্ধ কিরকম ভয়াবহ। এতে উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং বেসামরিক নাগরিকরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধের তীব্রতায় পুরো শহর পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। সমগ্র নরসিংদী এলাকায় মিত্র বাহিনীর 2 ব্যাটালিয়ন ও আমার 1 ব্যাটালিয়ন সৈন্য মোতায়েন ছিল সেই সময়। 4 ডিসেম্বর ভারতের যুদ্ধ ঘোষণার পর থেকে ঢাকা দখলের যে পরিকল্পনা নেওয়া হয় তারই প্রেক্ষাপটে আমাদের সেনারা সম্মুখে অগ্রসর হচ্ছিল। এখানে উল্লেখ করা যেতে পারে অস্থায়ী বাংলাদেশ সরকার ও ভারতীয় সরকারের মতৈক্যের ভিত্তিতে সে সময় সিদ্ধান্ত হয় যে অপারেশন জ্যাকপট চলাকালীন এলাকায় 2 বাহিনীর মধ্যে যে অফিসার ওই এলাকায় সিনিয়র হবেন তিনি যৌথ বাহিনীর অধিনায়ক হবেন। মূলত প্রতিটি ক্ষেত্রে ভারতীয় বাহিনীর অফিসার সিনিয়র থাকায় তাঁরাই অধিনায়ক ছিলেন। এই প্রক্রিয়ায় 8 ডিসেম্বর বাংলাদেশ ও ভারতীয় যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার মিশ্র ব্রাহ্মণবাড়িয়ায় আমার সঙ্গে যোগ দেন। ভারতীয় কমান্ড অগ্রাহ্য করে। 13 ডিসেম্বর ব্রিগেডিয়ার মিশ্র আমাকে নরসিংদীতে অবস্থান করে সেখানকার প্রতিরক্ষা ব্যবস্থা দেখতে বলেন। আমি তার কথায় কোনো সাড়া না দিয়ে আমার ব্যাটালিয়ন নিয়ে রাতের বেলায় সম্মুখে অগ্রসর হতে থাকি। আমার মনে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বার্লিন দখলের জন্য মিত্র বাহিনীর প্রতিযোগিতার কথা। সেখানে কে আগে পৌঁছে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে তা নিয়েই রুশ ও অন্যান্য মিত্র বাহিনীর সৈন্যদের মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়েছিল। তাই আমরা ঢাকার দিকে অগ্রসর হতে লাগলাম। 14 তারিখ দুপুরবেলায় আমরা ঢাকার অদূরবর্তী ডেমরায় পৌঁছাই। আমার সঙ্গে নিয়মিত বাহিনী 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রায় 800 সৈনিক ছিল। 3 নং সেক্টরের কিছু মুক্তিযোদ্ধা যারা আমাদের সঙ্গে রায়পুরায় যোগ দেয় তারাও ডেমরায় সমবেত হয়। আমরা ডেমরা শিল্পাঞ্চলের পেছনে অবস্থান গ্রহণ করি। সেখানে পাক বাহিনীর সঙ্গে আমাদের থেমে থেমে গোলাগুলি চলতে থাকে। তবে পাক বাহিনীর অবস্থান ছিল বেশ দুর্বল। ভারতীয় বাহিনীর একটি ব্যাটালিয়ন তখন আমাদের দক্ষিণ পূর্ব দিকে অবস্থান নেয়। অন্য একটি ব্যাটালিয়ন নরসিংদীর পূর্ব দিকে টঙ্গী বরাবর অবস্থান নেয়। 15 তারিখ রাতে আমি সেকেন্ড লেফটেন্যান্ট আনিসের নেতৃত্বে 20 থেকে 25 সদস্যের একটি ফাইটিং পেট্রোল বাড্ডার দিকে পাঠায়। তারা সেখানে আধা ঘন্টার মতো অবস্থান করে এবং 10 থেকে 15টি 81 মিলিমিটার মর্টারের গোলা ঢাকার দিকে তথা গুলশানের দিকে লক্ষ্য করে ছোড়ে। কিন্তু পাক বাহিনী এর কোনো পাল্টা জবাব দেয়নি। 16 ডিসেম্বর সকালে মিত্র বাহিনীর সঙ্গে অবস্থানরত সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি পাকিস্তান সেনাবাহিনী বিনা শর্তে আত্মসমর্পণ করতে যাচ্ছে। একটু পরে সে খবরের সত্যতা সরকারিভাবে জানতে পারি। আমার সৈন্যরা পায়ে হেঁটে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী হয়ে ডেমরা পৌঁছে এবং পথে পথে বিভিন্ন স্থানে যুদ্ধ করে স্বভাবতই ছিল ক্লান্ত ও দীর্ঘ পথযাত্রায় দুর্বল। তাই সকালে ডেমরার একটি বাড়িতে ভারী কামান ও গোলা বারুদ রেখে আমরা ডেমরার প্রধান সড়কে উঠি।
আমাদের পরনে খাকি পোশাক, কারণ যুদ্ধকালীন কোনো সৈন্য ইউনিফর্ম পরিহিত অবস্থায় না থেকে বেসামরিক পোশাকে যুদ্ধবন্দী হলে জেনেভা কনভেনশন অনুযায়ী কোনো সুযোগ সুবিধা পাবে না, বরং দুষ্কৃতকারী হিসেবে গণ্য হবে। তাছাড়া শৃঙ্খলা এবং সার্বিক নিয়ন্ত্রণের জন্য নিয়মিত বাহিনীর পোশাক থাকা একান্ত আবশ্যক। যা হোক, ডেমরা থেকে আমরা খাকি পোশাকে ডান দিকের রাস্তা ধরে যাচ্ছিলাম। বাঁ দিকের রাস্তায় দেখি অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর আমাকে জড়িয়ে ধরেন। তার সঙ্গে আমি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে পরিচিত। ভগ্ন মনোরথ মেজর আমাকে বোঝাতে চাইছিলেন যে তার রেজিমেন্ট সাধারণ জনগণের ওপর কোনরূপ নির্যাতনমূলক আচরণ করেনি। কোনরূপ প্রত্যুত্তর না করে আমি আমার পথে ঢাকার দিকে চলতে লাগলাম। একটু পরে দেখি ভারতীয় বাহিনীর ব্রিগেডিয়ার সাবেক সিং মেজর হায়দারকে নিয়ে গাড়ি করে বেসামরিক পোশাকে ঢাকার দিকে যাচ্ছেন। এদিকে ওই দিনই এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকারও কলকাতা থেকে ঢাকায় আসেন মিত্রবাহিনীর সঙ্গে। ঢাকায় আত্মসমর্পণ অনুষ্ঠানের ছবিতেও তাদের দেখা যায়। উল্লেখ্য, ব্রিগেডিয়ার সাবেক সিং 1984 সালের অমৃতসর স্বর্ণ মন্দিরের সংঘর্ষে ভারতীয় বাহিনীর হাতে মন্দিরের ভেতরে নিহত হন। ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি ছিলেন উগ্রপন্থী শিখ নেতা সন্তু বিদ্রানওয়ালের সামরিক উপদেষ্টা। সন্ধ্যার দিকে আমরা ঢাকা পৌঁছাই। রাস্তার দুপাশের বাড়ির ছাদে অসংখ্য কৌতূহলী জনতা আমাদের স্বাগত জানায়। অনেকে অবশ্য আমাদের খাকি পোশাকে দেখে অবাকই হয়, কারণ আমাদের এবং পাকিস্তানি বাহিনীর উভয়ের পোশাকে ছিল খাকি, ফলে তারা কিছুটা ভীত সন্ত্রস্তও ছিল। যা হোক, আমাদের চিনতে তাদের কিছুটা সময় লাগে। মুক্তনগরী ঢাকা। সন্ধ্যায় আমরা ঢাকা স্টেডিয়ামে পৌঁছি। স্টেডিয়ামের পথে পথে রাস্তাঘাট ছিল জনশূন্য। যদিও পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করেছিল, তথাপি লোকজনের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক ও সন্দেহ ছিল, তাই রাস্তাঘাটে লোকজনের চলাচল ছিল না। ঢাকা স্টেডিয়ামে পৌঁছার পূর্বে সন্ধ্যায় জানতে পারি ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের আশেপাশে পাকিস্তান আর্মি উৎসুক জনসাধারণের ওপর গুলি চালিয়েছে, ফলে কিছু লোক হতাহত হয়েছে। আমি ঠিক করলাম আমরা ঢাকা স্টেডিয়ামে অবস্থান নেব, কারণ ঢাকা স্টেডিয়াম সুরক্ষিত, আচ্ছাদিত এবং 800 লোকের থাকা সহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধা এখানে বিদ্যমান। তদুপরি ক্ষুধা এবং দীর্ঘ পথ চলার কারণে সবাই পরিশ্রান্ত ছিল, তাই ঢাকা স্টেডিয়ামে আমাদের অস্থায়ী ক্যাম্প স্থাপন করি। 30 নভেম্বরের পর থেকে যুদ্ধ পরিস্থিতি ও সুষ্ঠুভাবে রসদপত্র পরিবহনের অভাবে আমাদের ভালোভাবে খাওয়া দাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তাছাড়া পায়ে হেঁটে ভারী অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ নিয়ে আমাদের চলতে হয়েছে, তাই একই সঙ্গে পর্যাপ্ত রসদ নিয়ে পথ চলাও সম্ভব ছিল না। 16 ডিসেম্বর রাতে লেফটেন্যান্ট সাইদ ও কয়েকজন সৈনিক সহ আমি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাই। তখন হোটেলটি ছিল নিরপেক্ষ এলাকা। সেখানে রেড ক্রসের পতাকা উড্ডীয়মান ছিল। সেখানে গিয়ে দেখলাম পরিস্থিতি থমথমে, শান্ত ও নীরব। হোটেলে গিয়ে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলাপ করলাম। তাদেরকে বেশ ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল। আমাদের সঙ্গে স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র দেখে হয়তো তারা ভয় পেয়ে গিয়েছিল। নিরপেক্ষ এলাকা হওয়ায় আমাদের সেখানে অস্ত্র নিয়ে ঢোকা উচিত হয়নি। ব্যাপারটা বুঝতে পেরে আমি বেশ লজ্জিত হয়ে পড়ি। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তায় তখনও রক্তের দাগ ছিল, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে কি হয়েছিল তা সঠিকভাবে কেউ বলতে পারেনি। ধারণা করা হচ্ছে বিজয়ের পর উৎসুক জনতা হোটেলের সামনে ভিড় জমায়। পলায়নরত পাকিস্তানিরা তখন ভীত সন্ত্রস্ত হয়ে গুলি ছোড়ে। আমরা গিয়ে সেখানে কাউকে পাইনি। পরে আমরা হোটেল থেকে ফিরে আসি। পরদিন অর্থাৎ 17 ডিসেম্বর অতি প্রত্যুষে ঢাকা স্টেডিয়ামে তৎকালীন বিখ্যাত শাড়ির দোকান
পাবনা স্টোরের মালিক আমাদের জন্য খাবার নিয়ে আসেন। প্রায় 800 সেনা কর্মকর্তা ও সৈনিকের জন্য খাবার তৈরি করতে প্রায় সারা রাত লেগে যায়। অবশ্য বাকি যে 3 দিনের মতো আমরা সেখানে ছিলাম, সে সময় জনসাধারণ এবং ঢাকার তৎকালীন জেলা প্রশাসক আহমেদ ফরিদের সহযোগিতায় খাবারের বন্দোবস্ত হতো। সকালে স্টেডিয়াম থেকে দেখতে পায় শহরে প্রচুর লোক সমাগম। তাদের অনেকেই অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং গাড়ি করে ও পায়ে হেঁটে শহরময় ঘুরে বেড়াচ্ছে। এদের দেখে মনে হয়নি গত 9 মাসে কখনো তারা বৃষ্টিতে ভিজেছে বা রোদে ঘেমেছে। তাদের বেশভূষা, চালচলন ও আচরণে যুদ্ধের কোনো ছাপ ছিল না। 17 ডিসেম্বরে লুটপাট। দুপুরবেলায় জিন্না এভিনিউতে, বর্তমানে বঙ্গবন্ধু এভিনিউ, লুটপাট আরম্ভ হয়। আমি এবং আমার অধীনস্থ সকল সৈনিক স্টেডিয়াম থেকে তা প্রত্যক্ষ করলাম। কিন্তু এ সময় আমাদের করণীয় কিছুই ছিল না, কারণ ঢাকা শহরের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের ভার অর্পিত ছিল ভারতীয় বাহিনীর হাতে। পরে জানতে পারি নিউ মার্কেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু এলাকায়ও ওই দিন লুটতরাজ হয়। এই লুটতরাজের জন্য অন্যদের সঙ্গে ভারতীয় বাহিনীকেও দোষারোপ করা হয়। তবে আমাদের প্রত্যক্ষ উপস্থিতির ফলে ঢাকা স্টেডিয়াম এলাকায় কোনো প্রকার লুটতরাজ হয়নি। সে সময় ভারতীয় বাহিনীর অবস্থান ছিল রেসকোর্স ময়দান, অর্থাৎ বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা সেনানিবাস, বিশ্ববিদ্যালয়, নিউ মার্কেট, মোহাম্মদপুর এবং মিরপুর সহ অন্যান্য কিছু এলাকায়। সেই সময় বাংলাদেশের নিয়মিত বাহিনীর মধ্যে শুধু আমার 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টই ছিল ঢাকা শহরে। তখন পর্যন্ত আর কোনো বাংলাদেশি নিয়মিত বাহিনী ঢাকায় এসে পৌঁছেনি। ওই সময়টাতে ভারতীয় বাহিনীর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। নরসিংদী থেকে নিজ দায়িত্বে ঢাকা অভিমুখে যাত্রা করায় তারা হয়তো আমার উপর অসন্তুষ্ট ছিল। আমার সঙ্গে তাদের আচরণে আমি তা বুঝতে পারি। দুপুরের পর আমি ঢাকা সেনানিবাসে গেলাম। আমার সঙ্গে কয়েকজন সৈন্য ছিল। আমরা সেখানে ঘণ্টাখানেক ঘোরাফেরা করি। সেনানিবাসে সর্বত্রই তখন ভারতীয় বাহিনীর উপস্থিতি। আমাকে দেখে বরং তারা অবাকই হলো। কয়েকদিন ব্যারাকে গিয়ে দেখি সেখানে বন্দি পাকিস্তানি সৈনিক। জেনারেল রাও ফরমান আলী সহ অন্য কিছু সেনা অফিসারকে তৎকালীন স্কুল রোডের এক বাড়িতে দেখলাম। পরে আমি সেন্ট্রাল অর্ডেন্স ডিপোতে গেলাম। আমাকে ডিপোতে প্রবেশ করতে বেশ বেগ পেতে হলো। পরিচয় প্রদানের পর কর্মরত ভারতীয় মেজর আমাকে ডিপোতে প্রবেশ করতে দিলেন। সেখানে প্রচুর রসদপত্র ও আনুষঙ্গিক স্টক থাকার কথা থাকলেও তা উল্লেখযোগ্য পরিমাণে ছিল না। আমি কিছু তাঁবুর ব্যবস্থা করলাম আমার সৈনিকদের জন্য। সন্ধ্যার দিকে আমি সেনানিবাস ত্যাগ করি। ঢাকা স্টেডিয়ামে পৌঁছে দেখি বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের 2 জন কর্মকর্তা আমার জন্য অপেক্ষা করছেন। তারা ব্যাংক লুটের আশঙ্কা ও নিরাপত্তার অভাব বোধ করছিলেন বলে আমাকে অবহিত করেন। আমি যেন ব্যাংকের সঠিক নিরাপত্তার ব্যবস্থা করি সে অনুরোধও জানান। আমি তাদেরকে স্থানীয় পুলিশ স্টেশন তথা রমনা থানার সাহায্য নেওয়ার পরামর্শ দিই, যদিও আমি জানি আইন শৃঙ্খলার অস্তিত্ব নেই। ব্যাংকের পূর্বাপর অবস্থা সম্পর্কেও আমি অবহিত নই। তাছাড়া ঢাকা শহরের নিরাপত্তার দায়িত্বে তখন ভারতীয় বাহিনী। সুতরাং এই পরিস্থিতিতে ব্যাংকের সার্বিক অবস্থা না জেনে দায় দায়িত্ব নিতে আমি প্রস্তুত ছিলাম না। অস্ত্রশস্ত্র ভারতে পাচার। এরপরে আরো কয়েকদিন আমি ঘন ঘন ঢাকা ক্যান্টনমেন্টে যাই। অর্ডিন্যান্স ডিপো পরিদর্শন করি। লক্ষ্য করি সেখানকার রসদ সামগ্রী ও অন্যান্য স্টক ক্রমাগত কমছে। আমি আগে থেকেই ব্যবস্থাকৃত কিছু তাঁবু নিয়ে চলে আসি। প্রসঙ্গত উল্লেখ্য যে 1977 সালের জুলাই মাসে ইংল্যান্ড থেকে প্রকাশিত আইডিএস বুলেটিনের ভলিউম 9 নং 1 12 পৃষ্ঠায় প্রদত্ত রেফারেন্স থেকে জানা যায় 1971 সালে
পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের পর ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত 4টি ডিভিশনের অস্ত্রশস্ত্র, ভারী কামান, গোলাবারুদ এবং অন্যান্য সাজ সরঞ্জাম ও যানবাহন ভারতে নিয়ে যায়। পরে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসেবে কিছু পুরনো অস্ত্র ফেরত দেওয়া হয়। এখানে একটি ঘটনার কথা উল্লেখ করতে হয়। 1972 সালের মাঝামাঝি সময়ে ব্রিগেডিয়ার মিশ্রর, যার কথা আমি আগেই বলেছি, ভারতীয় সামরিক বাহিনীতে কোর্ট মার্শাল হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ, আসবাবপত্র, ক্রোকারিজ ইত্যাদি সামরিক বেসামরিক সামগ্রী ট্রাকে করে ভারতে পাচার করেছিলেন। 1972 সালের প্রথম দিকে ঢাকা সেনানিবাসের গেটে বাংলাদেশ সেনাবাহিনীর 2 জন সদস্য একটি মাল ভর্তি ট্রাক আটক করে, যা ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। পরে পাচারের জন্য ব্রিগেডিয়ার মিশ্রর নেওয়া ওইসব মূল্যবান জিনিসপত্রের একটি লিস্ট ঢাকা থেকে ভারত সরকারের গোচরে আনা হয়। ওই অভিযোগে আসামের কাছাড় জেলার শিলচর সেনানিবাসে তার ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল হয়। ওই কোর্ট মার্শালে জিনিসপত্র পাচারের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন মেজর শাহেদ সেলিম, তৎকালীন ক্যাপ্টেন শফিক ও অন্য 2 জন সৈনিককে ভারতে পাঠানো হয়। তারা পাচারের ঘটনাটি সত্য বলে সাক্ষ্য দেন। তবে ওই কোর্ট মার্শালের রায় কি হয়েছিল তা আমার জানা নেই। উল্লেখ্য, ওই জিনিসপত্র বেসামরিক ট্রাকে থাকায় তা বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছিল, কিন্তু স্বাভাবিক কারণেই ভারতীয় সামরিক যানগুলো চেক করার কোনো সুযোগ আমাদের ছিল না। নরসিংদী থেকে ঢাকায় পৌঁছার পর ব্রিগেডিয়ার মিশ্র কখনো আমার সঙ্গে যোগাযোগ করেননি। তিনি ঢাকা সেনানিবাসের বর্তমান সিজিএস এর বাড়িতে উঠেছিলেন এবং ঢাকা ক্যান্টনমেন্টে তাঁর ব্রিগেডের হেডকোয়ার্টার স্থাপন করেন। স্বাধীনতার পরপর একটা প্রবণতা বেশ লক্ষণীয় ছিল, যা ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ চমকপ্রদ বলে মনে হতো। সে সময় ঢাকায় বিত্তশালী কিছু কিছু পরিবারের সঙ্গে ভারতীয় আর্মি অফিসারদের হৃদ্যতা গড়ে ওঠে। এসব লোকজনের অধিকাংশই স্বাধীনতা বিরোধী ছিল এবং মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তানি সেনা অফিসারদের সঙ্গেও তাদের একই রকম হৃদ্যতা ছিল। এরা বিভিন্ন সময় পার্টি দিয়ে ইন্ডিয়ান আর্মি অফিসার ও রাজনৈতিক নেতাদের আপ্যায়ন ইত্যাদি করতেন। অনেক বেসামরিক মুক্তিযোদ্ধা যুবক আমাদের কাছে এসে ওইসব ঘটনা বলতেন এবং ক্ষোভ প্রকাশ করতেন। পাকিস্তানি মেজর সালিকের উইটনেস টু সারেন্ডার বইটিতেও মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি অফিসারদের সঙ্গে ওইসব বাঙালি পরিবারের সম্পর্কের কিছু আভাস পাওয়া যায়। ভারতীয় সেনাদের অহংবোধ। ওই সময় ঢাকায় ভারতীয় বাহিনীর কিছু কিছু অফিসারের কার্যকলাপে আমার মনে হয়েছে তারা যেন নিজেদেরকে বাংলাদেশের ত্রাতা হিসেবে গণ্য করছে। এক ধরনের অযাচিত অহংবোধ নিয়ে তারা ঢাকায় চলাফেরা করত। ঠিক এই ধরনের মানসিকতার জন্যই পাকিস্তানিদের সঙ্গে বাঙালিদের, বিশেষ করে আত্মমর্যাদা বোধ সম্পন্ন আর্মি অফিসারদের সৌহার্দ্যপূর্ণ বা পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, বরং তাদের প্রতি এক ধরনের অবিশ্বাস ও বিতৃষ্ণা ছিল। আসলে একজন সৈনিকের কাছে আত্মমর্যাদা বোধটাই বড়। এটা না থাকলে কেউ দেশের জন্য, জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে না। তবে ওই সময় ভারতীয় বাহিনীর সেসব অবাঞ্ছিত আচরণের জন্য কিছু বাঙালি এবং মুক্তিযুদ্ধের তথাকথিত নেতা গোছের কিছু লোকও দায়ী। প্রসঙ্গক্রমে 1971 সালের 31শে জুলাই ময়মনসিংহের উত্তরে কামালপুরে সংঘটিত যুদ্ধের একটি ঘটনার কথা মনে পড়ছে। কামালপুরে কয়েক ঘন্টার এক যুদ্ধে আমি হারিয়েছি প্রথম ইস্ট বেঙ্গলের 35 জন বীর মুক্তিযোদ্ধাকে। আরও 57 জন মুক্তিযোদ্ধা হয়েছিলেন আহত। পরদিন 1 আগস্ট হেলিকপ্টার চোখে জেট ফোর্সের হেডকোয়ার্টারে আসেন
ভারতীয় সেনাপ্রধান জেনারেল মানেক শ। তিনি আমাদের সঙ্গে কথা বললেন এবং বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করলেন। কথা প্রসঙ্গে আমি মানেক শকে আমাদের ওয়্যারলেস সেটের স্বল্পতা এবং কামালপুর যুদ্ধের সময় ভারতীয় সামরিক বাহিনীর সরবরাহকৃত ওয়্যারলেস সেটের মাধ্যমে যোগাযোগ স্থাপনের সমস্যার কথা জানাই। মূলত ওয়্যারলেস সেট কাজ না করায় ওই যুদ্ধে কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবের সঙ্গে আমি যোগাযোগ করতে ব্যর্থ হই। ক্যাপ্টেন মাহবুব ওই সময় স্থানীয় পাকিস্তানি ঘাঁটির পেছনে তার সৈনিকদের নিয়ে আমার আদেশের অপেক্ষায় ছিলেন, কিন্তু ওয়্যারলেস সেট কাজ না করায় তার কাছে সময় মতো আদেশ পৌঁছানো সম্ভব হয়নি। ওই কোম্পানিটিকে সক্রিয় করতে পারলে সেদিনের যুদ্ধে আমাদের এত ক্ষয়ক্ষতি হয়তো হতো না। যুদ্ধের শেষ দিকে ক্যাপ্টেন মাহবুব সিলেটে শহীদ হন। যা হোক, জেনারেল মানেক শর সঙ্গে আমার কথোপকথনের সময় ওই অঞ্চলে গারো পাহাড়ের তুরা শহরে অবস্থিত ভারতীয় 101 কমিউনিকেশন জোনের কমান্ডার মেজর জেনারেল গুরবত সিং গিল উপস্থিত ছিলেন। তিনি ছিলেন একজন শিখ। আমার সঙ্গে তার বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। বাংলাদেশের সামরিক অধিনায়কদের সঙ্গে তিনি ভারতীয়দের পক্ষে যোগাযোগ রক্ষা করতেন এবং প্রয়োজনে রসদপত্র সরবরাহ করার ব্যবস্থা গ্রহণ করতেন। মানেক শ চলে যাওয়ার পর তিনি আমাকে তুরায় তার হেডকোয়ার্টারে চায়ের আমন্ত্রণ জানান। সেখানে গেলে তিনি অনুযোগ করে আমাকে বলেন, তোমাদের প্রয়োজন মতো সবসময় যা চেয়েছ আমি সাহায্য করেছি, তবুও তুমি আমার সেনাপ্রধানের কাছে রসদ নিয়ে অভিযোগ করলে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, এসব ওয়্যারলেস তো আর তুমি তৈরি করো না, আমি শুধু ওয়্যারলেস সেটের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলেছি। আমি তাকে আরও বললাম, একজন পেশাদার ও স্ট্রেট ফরওয়ার্ড জেনারেল হিসেবে আমি তোমাকে পছন্দ করি এবং সম্মানও করি। এই সুযোগে আমার নিজের অনুভূতি তোমাকে জানাতে চাই। আমি সরাসরি তাকে বললাম, 1948 ও 1965 সালে তোমরা পাকিস্তানের সঙ্গে দুটো যুদ্ধ করেছ। দুটি যুদ্ধই ছিল অসমাপ্ত এবং তা থেকে তোমরা কিছুই পাওনি, যাকে জিরো সাম গেম বলে। এই 71-এ এসে তোমরা পেয়েছ শতাব্দীর সবচেয়ে বড় সুযোগ, পাকিস্তানকে ভাঙার। সহজ কথা হলো, তোমরা চাও পাকিস্তানকে ভাঙতে, আর আমরা চাচ্ছি এটি স্বাধীন সার্বভৌম দেশ। তাই তোমাদের নিজেদের স্বার্থে সর্বাত্মকভাবে আমাদের সাহায্য করা উচিত। গিল হেসে আমার পিঠ চাপড়ে বললেন, মোয়েন তুম বহুত চালু হ্যায়। অতৃষ্টের নির্মম পরিহাস। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে ডিসেম্বর মাসে সেই কামালপুরে যুদ্ধ পরিচালনার সময় এই বীর ভারতীয় জেনারেল গুরুতরভাবে আহত হন। মেজর জলিলের গ্রেপ্তার। ডিসেম্বরের শেষ দিকে সোহরাওয়ার্দী উদ্যানের একপাশে আমার অস্থায়ী অফিস চালু করি। কয়েকদিনের মধ্যেই ঢাকা শহর ও আশপাশ এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, আর্মির গাড়ি ইত্যাদি উদ্ধার করি এবং সেগুলো সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসি। ডিসেম্বর মাসেরই শেষের দিকে মেজর জলিলকে খুলনা থেকে ধরে এনে বন্দী করার জন্য আমার কাছে হস্তান্তর করা হয়। তৎকালীন ক্যাপ্টেন KS হুদা তাকে ধরে নিয়ে আসেন। মেজর জলিলের বিরুদ্ধে উচ্ছৃঙ্খলতা ও অন্যান্য সামরিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। খুলনার তৎকালীন জেলা প্রশাসক জলিলের বিরুদ্ধে আনিত অভিযোগ এবং গ্রেপ্তার সম্পর্কে অবহিত ছিলেন। যদিও প্রচার করা হয় যে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক অস্ত্রশস্ত্র লুটতরাজের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে গ্রেপ্তার করা হয়। জলিলকে আমি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে চিনি। গ্রেপ্তারের পর তাকে আমার অস্থায়ী অফিসের পাশে আমার অধীনে প্রহরায় রাখা হয়। মাঝে মাঝে তার সঙ্গে অনেক আলাপ হতো। জলিল আমাকে বলতো, স্যার, আর্মিতে থেকে কি লাভ হবে, বড়জোর জেনারেল হবেন, তার চেয়ে বরং চাকরি ছেড়ে রাজনীতিতে আসুন। তা না হলে যারা ভারতের কলকাতা, আগরতলায় শরণার্থী ছিল এবং যারা 9 মাসের যুদ্ধে সক্রিয়ভাবে জড়িত ছিল না,
তারাই দেশ শাসন করবে মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে। তাই সব মুক্তিযোদ্ধার উচিত রাজনীতিতে শীঘ্রই সক্রিয়ভাবে জড়িয়ে পড়া। এখানে উল্লেখ্য, লেফটেন্যান্ট কর্নেল তাহেরের সভাপতিত্বে 1972 সালে জলিলের কোর্ট মার্শাল হয়। কোর্ট মার্শালে জলিলের কোনো শাস্তি হয়নি, কিন্তু তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর তিনি সক্রিয়ভাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং জাসদের অন্যতম প্রধান নেতায় পরিণত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন। 8 জানুয়ারি 1972 ঢাকায় খবর আসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনে যাচ্ছেন। এ খবরে ঢাকা সহ সারা দেশে জনসাধারণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে। ঢাকায় লোকজন রাতভর আনন্দ মিছিল, আতশবাজি ও ফাঁকা গুলিবর্ষণের মধ্য দিয়ে উৎসবে মেতে ওঠে। আমরা সোহরাওয়ার্দী উদ্যান থেকেই তা দেখলাম। পরদিন 9 জানুয়ারি সকালে প্রধান সেনানায়ক কর্নেল ওসমানী তৎকালীন কর্নেল শফিউল্লাহর মাধ্যমে আমাকে জানান, শেখ মুজিবের গার্ড অফ অনার আমাকে পরিচালনা করতে হবে তেজগাঁও বিমানবন্দরে। নির্দেশ পেয়ে ওই দিনই সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রায় 500 সদস্য সংগ্রহ করি। তাদের নিয়ে আমি তেজগাঁও বিমানবন্দরে গার্ড অফ অনারের অনুশীলনে ব্যস্ত হয়ে পড়ি। 10 জানুয়ারি শেখ মুজিবের কাঙ্ক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনের দিন। বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ও আপামর জনসাধারণের ঢল নামে বিমানবন্দরে। প্রচণ্ড ভিড় সেখানে। এত ভিড়, এত মানুষ এর আগে আমি কোথাও দেখিনি। বিকেলে শেখ মুজিবকে নিয়ে যুক্তরাজ্যের সাদা রঙের রাজকীয় বিশেষ বিমান ঢাকায় অবতরণ করে। তাকে অভ্যর্থনা জানানোর জন্য আওয়ামী লীগের নেতা ও কর্মীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। এ প্রতিযোগিতা ছিল সত্যি দৃষ্টিকটু। শেখ মুজিবের জন্য তৈরি মঞ্চেও ভিড়। এই ভিড়ের মধ্যে স্বাভাবিকভাবে গার্ড অফ অনার দেওয়াও একরকম দুঃসাধ্য হয়ে দাঁড়ালো। যা হোক, ভিড় ঠেলেই আমরা গার্ড অফ অনার দিলাম। অত্যন্ত কাছ থেকে শেখ মুজিবকে এই নিয়ে দ্বিতীয়বারের মতো দেখলাম। এর আগে 1969 সালে তৎকালীন শাহবাগ হোটেলে, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, গণচীনের আবাসিক কনসাল জেনারেলের অভ্যর্থনায় তাঁর সঙ্গে দেখা হয়। তখন আমি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল খাদেম হোসেন রাজার এডিসি। যা হোক, গার্ড অফ অনার দেওয়ার সময় মঞ্চে মুক্তিযুদ্ধকালীন প্রধান সেনানায়ক কর্নেল ওসমানীও ছিলেন। গার্ড অফ অনার শেষে শেখ মুজিব আমাকে বললেন, তোমরা কেমন আছো? সারা বিমানবন্দর জুড়ে গগন বিদারী স্লোগানের জন্য তার বাকি কোনো কথা শুনতে পেলাম না। গার্ড অফ অনার শেষে ভিড়ের মধ্যে শেখ মুজিবকে জিপে তুলে রেসকোর্স ময়দানে আনা হয়। রেসকোর্স ময়দানের সার্বিক তত্ত্বাবধান ছিল আমার দায়িত্বে, কারণ আগেই বলেছি আমাদের অস্থায়ী ক্যাম্প ছিল সেখানে। ভিড় উপেক্ষা করে আমি রেসকোর্সের পাশে অবস্থিত আমার অস্থায়ী কার্যালয়ে ফেরত আসি। সেখানে তখন লাখো লোকের সমাবেশ। কোথাও তিল ধরার ঠাঁই নেই। আমি দেখি প্রচণ্ড সেই ভিড় ঠেলে বিচারপতি আবু সাইদ চৌধুরী মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করছেন। আমি তাকে মঞ্চে পৌঁছে দিয়ে আসি। সেদিন রেসকোর্সে শেখ মুজিব ভাষণ দেন, যা সম্পর্কে সবাই অবহিত আছেন। পরদিন অর্থাৎ 11 জানুয়ারি শহরে দিনভর আনন্দ মিছিল চলতে থাকে। আমি আমার অস্থায়ী কার্যালয়ে ব্যস্ত দিন কাটাই। ওই দিনে আমাকে জানানো হয় নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমাকে রাষ্ট্রপতির সামরিক সচিবের দায়িত্ব পালন করতে হবে। সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করতে স্বভাবতই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমার সক্রিয় থাকার কথা, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে পরার মতো সামরিক সচিবের ইউনিফর্ম আমার ছিল না। আমি তা বঙ্গভবন থেকে সংগ্রহ করি। সেখানে গিয়ে দেখি
প্রচুর লোকের ভিড়। দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে পরিবার পরিজন নিয়ে বঙ্গভবনে উঠেছিলেন এবং সেখানেই থাকতেন। যা হোক, আমি স্বভাবতই ভাবলাম শেখ মুজিব রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন, কারণ মুক্তিযুদ্ধের সময় মেহেরপুরে বাংলাদেশের যে অস্থায়ী সরকার গঠিত হয় তাতে তিনি রাষ্ট্রপতি ছিলেন। আমি বঙ্গবন্ধুর সঙ্গে শপথ অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করতে চাইলে তিনি ইঙ্গিত দিয়ে দেখালেন যে আবু সাইদ চৌধুরী রাষ্ট্রপতি হবেন। বঙ্গভবনে যাওয়ার আগে কিংবা পরেও আমাকে বলা হয়নি কে হবেন দেশের রাষ্ট্রপতি আর কে হবেন প্রধানমন্ত্রী। জানুয়ারি মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ মুজিব অফিসে যাওয়ার পথে একদিন আকস্মিকভাবে রেসকোর্স ময়দানে দ্বিতীয় ইস্ট বেঙ্গল ইউনিট পরিদর্শনে আসেন। তিনি ঘণ্টা 3 ঘোরাফেরা করার পর আমার কক্ষে আসেন এবং খোলাখুলিভাবে আমাদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে চান। আমি তার সঙ্গে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করি। এছাড়া আমরা যেন সত্বর ক্যান্টনমেন্ট যেতে পারি সে ব্যবস্থা করার জন্য আমি তাকে অনুরোধ করি, কারণ আমরা দীর্ঘদিন থেকে স্বাভাবিক জীবনযাত্রার বাইরে ছিলাম। সৈনিকেরা তাদের পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন ছিল। তাদের পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ করা ছিল একান্তভাবে জরুরি। স্বাধীন বাংলাদেশে আমরা মূল বেতনের মাত্র 1/3 পেতাম, বাকি 2/3 মেয়াদি সঞ্চয়পত্র আকারে পেতাম। আমাদের কোনো নিজস্ব কাপড় চোপড় আসবাবপত্র ছিল না। আমরা মার্চ মাসে যখন জয়দেবপুর থেকে স্বাধীনতা যুদ্ধে যোগদান করি তখন আমাদের ব্যক্তিগত সব জিনিসপত্র সেখানে ফেলে রেখে চলে আসি। শুধু সামরিক পোশাক, অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম নিয়ে স্বাধীনতা যুদ্ধে যোগদান করি। 9 মাস পর দেশে ফিরে এসে জয়দেবপুরে আমাদের ফেলে যাওয়া ব্যক্তিগত গাড়ি, আসবাবপত্র থেকে শুরু করে কোনো কিছুই আর পাওয়া যায়নি। এতে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন স্তরের সৈনিকেরা। তারা তাদের সারা জীবনের সঞ্চয় ফেলে এক কাপড়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন। তাদের ওই ক্ষতি ছিল অপূরণীয়, কারণ তাদের অধিকাংশই এসেছেন বাংলার বিভিন্ন কৃষক পরিবার থেকে। শেখ মুজিবের সঙ্গে কথোপকথনে আমার মনে হয়েছিল তিনি এক বিরাট ব্যক্তিত্বের অধিকারী। অগাধ দেশপ্রেম এবং সততা তাঁর মধ্যে বিদ্যমান। আমার জীবনে বহু উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তি ও নেতাকে একান্ত কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল, কিন্তু আমার মনে হয়েছিল শেখ মুজিব ব্যতিক্রমী এক মানুষ, যার হৃদয় ছিল অত্যন্ত কোমল সাদামাটা। তিনি এক খাঁটি বাঙালি দেশপ্রেমিক। তবে সে সময় তাকে কথোপকথনের ফাঁকে মাঝে মাঝে অন্যমনস্ক দেখেছি। আমি যখন অস্ত্র উদ্ধার, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন ইত্যাদি নিয়ে আলোচনা করি তখন তিনি গভীরভাবে শুনছেন কিংবা গুরুত্ব দিচ্ছেন বলে আমার মনে হয়নি। তিনি সুদীর্ঘ 9 মাস পাকিস্তানের কারাগারে অনিশ্চয়তার মধ্যে দিন কাটানোর পর দেশে এসে হয়তো আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মানসিকভাবে চিন্তামগ্ন আছেন বলে মনে হয়েছে, কিংবা হতে পারে দেশে ফেরার পর 9 মাসের যুদ্ধের প্রকৃত পরিস্থিতি এবং ঘটনাবলী কেউ তাকে সত্যিকারভাবে বলেনি। যা হোক, আমি তার এই মনোভাব দেখে নিরুৎসাহিত হই এবং অস্বস্তি বোধ করি। মিরপুরে যাওয়ার আদেশ। 1972 সালের জানুয়ারি মাসটি ছিল আমাদের জন্য ঘটনাবহুল। 10 তারিখ শেখ মুজিব দেশে ফিরে এলেন। 12 তারিখ ছিল তার শপথ গ্রহণ অনুষ্ঠান। ডিসেম্বর মাসেই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা অস্থায়ীভাবে ক্যাম্প স্থাপন করি। প্রায় 800 সৈন্য আমার ব্যাটালিয়নে। এদের দেখাশোনা, বেতন ইত্যাদি প্রশাসনিক কাজে ব্যতিব্যস্ত থাকতে হতো আমাকে। 9 মাস যুদ্ধের পর সৈন্যরা নিজেদের বাড়ি ঘরে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে মিলিত হতে উদ্গ্রীব ছিল। এদের মধ্যে প্রায় 70-80 জন জেসিও, এনসিও ও সৈনিক জয়দেবপুর ক্যান্টনমেন্টে মার্চ মাসে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 9 মাসে এদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। এদিকে ঢাকার সেনানিবাস সহ
অন্যান্য স্থানে ভারতীয় সৈন্য মোতায়েন ছিল। তাই ভারতীয় বাহিনী চলে গেলে আইন শৃঙ্খলা আমাদেরই দেখতে হবে এমন চিন্তা ভাবনাও ছিল। তাই বিভিন্ন দিক বিবেচনা করে বাস্তব অসুবিধার কারণে সৈনিকদের ছুটি দেওয়া সম্ভব ছিল না। ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে এসব কিছু আমাকে ভাবতে হতো। এদিকে মেজর জলিলও তখন সোহরাওয়ার্দী উদ্যানে আমার কাস্টাডিতে। এরই মধ্যে একদিন, সম্ভবত 28শে জানুয়ারি দুপুরের দিকে, জেনারেল ওসমানী ও শফিউল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে আমার হেড কোয়ার্টারে আসেন। ওসমানী আমাকে বলেন, বিহারি রাজাকার ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী মিরপুর 12 নং সেকশনে যাবে। পাকিস্তান বাহিনীর সহযোগীদের একটা লিস্টও তারা তৈরি করেছে। তিনি পুলিশকে সৈন্য দিয়ে সহায়তা করার জন্য আমাকে মৌখিকভাবে নির্দেশ দেন। তিনি আমাকে আরও বলেন, এক কোম্পানি সৈন্য যেন আগামীকালের মধ্যেই মিরপুর যায়। সেখানে গেলে পুলিশ ও ভারতীয় সৈন্যরা এলাকার পরিস্থিতি সম্পর্কে তাদের বিস্তারিতভাবে জানাবে এবং পরদিন 30 তারিখ 12 নং সেকশনে গিয়ে পুলিশকে সাহায্য করতে হবে। বলা বাহুল্য, ভারতীয় সেনাবাহিনীর 10 বিহার রেজিমেন্ট পাকিস্তান আর্মির আত্মসমর্পণের পর থেকে মিরপুরে মোতায়েন ছিল। এই 10 বিহার রেজিমেন্ট 16 ডিসেম্বর আমার ব্যাটালিয়ন 2য় ইস্ট বেঙ্গলের সঙ্গে ড্যামরা থেকে ঢাকায় প্রবেশ করে। আমি মিরপুরের সার্বিক অবস্থা জানার জন্য ওসমানীর কাছে 2-1 দিন সময় চাই। তিনি এতে বিরক্ত হন এবং বলেন, ওখানে গিয়েই তোমার অফিসাররা খোঁজ খবর করুক। তিনি তাড়াতাড়ি করে সৈন্য পাঠাতে আদেশ দেন। তার আদেশে আমি তৎকালীন ক্যাপ্টেন গোলাম হেলাল মোর্শেদ খানকে তার কোম্পানির সৈন্যদের নিয়ে 29শে জানুয়ারি মিরপুর যেতে আদেশ দিই। পরদিন 30শে জানুয়ারি অভিযানের আগে আমি 12 নং সেকশনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করব বলে তাঁকে জানাই।